কেপিএসআই 2023 যে পরীক্ষাটি 28 জানুয়ারি 2024 হলো, তার যে অঙ্কের কোশ্চেনগুলো আছে সেগুলি আমি দেখাচ্ছি যে তার উত্তরগুলো কি হবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম অঙ্ক কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 2 নাম্বার। এটা দেওয়া আছে কি 1000 টাকা 10% 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কী হবে। এক্ষেত্রে তোমরা বের করবে সরল সুদ আসবে 300 আর চক্রবৃদ্ধি সুদ আসলে আসবে 1331 টাকা। ওটার থেকে সুদটা পাবো 331, 331 থেকে 300 বাদ গেলে হবে হয়ে যাওয়া অপশান ডি। ঠিক আছে, এটার উত্তর হয়ে যাবে অপশান ডি। তোমরা যারা করেছো তাদের ঠিক হয়ে গেছে। এর পরের অঙ্ক দেখো আছে 8 নাম্বার। 8 নাম্বার কি বলছে, এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশ ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশ যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলে মোটের উপর 320 টাকা সুদ পান। প্রথম অংশ কত টাকা জমা রাখছিলেন আর কি। প্রথম অংশটা বের করতে বলছে। এখানে তোমরা কি করবে, দেখবে প্রথম অংশ বের করতে বলছে, দ্বিতীয় অংশ টাকা ধরবে যেটা পার্সেন্টেজ আছে 20%, 2000 টাকার 20% বের করবে। এখানে বের হবে 400 টাকা। এই 400 থেকে 320টা বাদ দিয়ে দেবে, 320 বাদ দিয়ে দেবে, থাকবে হচ্ছে 80। 80 হচ্ছে ওই 10% এক্সট্রা থাকার জন্য ওখানে 10% হিসাবেই আসবে 80, আর ওখান থেকে 100% তোমরা বের করবে। এটার উত্তর হয়ে যাবে 800, অপশান ডি। যারা করেছো তাদের ঠিক হয়ে গেছে। এরপরে দেখো এই সেটের 32 নম্বর যে কোশ্চেনটি আছে, 32 নম্বর কি বলছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা সম্পূর্ণ হতে যে সময় লাগে এ নলে তা থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে নল দুটি দ্বারা খালি চৌবাচ্চা পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে। তো এটার ক্ষেত্রে আমরা করব কি, এই অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখবে ক্ষমতা ধরবে, সময় ধরবে, সময় ক্ষমতার অপোজিটটা হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সময়ের পার্থক্য হবে 2, 2 মানে 16, 1 মানে পাবো 8, আর 3 মানে পাবো 24। ঠিক আছে, তো এইভাবে আমরা এলিগেশন করলে উত্তর পেয়ে যাব 6। তো এটার উত্তর হয়ে যাবে 6। ঠিক আছে, 32-এর উত্তর 6। 6 বলতে সিতে যারা অ্যান্সার দিয়েছে তাদের ঠিক হয়ে গেছে। এরপরে দেখো 40 নম্বরে যে অঙ্কটা আছে, এ বিয়ের 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ এবং একটি কাজ এ বিয়ের থেকে 20 দিন আগে শেষ করে তারা একত্রে কতদিন করবে। দেখো সেমই অঙ্ক দিয়েছে আগেরটার, এটাই সেমই অঙ্ক। 32 নম্বর 40 নম্বর একই অঙ্ক। তো এটার উত্তর হয়ে যাবে অপশান ডি, 7.5। ঠিক আছে, এরপর দেখো 47 নম্বর যে অঙ্কটা আছে, 47 নম্বর বলছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তাহলে কত শতাংশ। তোমরা এখান থেকে 15% ছাড় দিচ্ছে যেহেতু, তাহলে এখানে ধরবে 85-তে হচ্ছে 19% লাভ করে, তাই 119 ধরবে। আর কোন ছাড় না দিলে ওটা 100, মানে 85-তে 119, 100 কত, এখানে দেখবে উত্তর আসবে 140। 140-এর থেকে আসলটা বাদ দিলে লাভ হবে 40, উত্তর হয়ে যাবে 40। 40 যারা করেছো তাদেরটা ঠিক হয়ে গেছে। এরপরে দেখো 50 নাম্বার কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো তোমরা এটার ক্ষেত্রে কী করে, প্রথমে শেষের অঙ্কটা নেবে, শেষেরটার থেকে তার আগেরটাকে বিয়োগ করবে, যেটা আসবে ওটা থাকলো, আবার সেকেন্ডেরটাকে নিয়ে প্রথমটার সাথে বিয়োগ করবে। এই যে দুটো সংখ্যা পাবে, এই সংখ্যা দুটোকে গসাগু করবে, গসাগু যা আসবে তাই উত্তর। এই ক্ষেত্রে গসাগু আসবে 11। 11 হচ্ছে উত্তর, এটার অপশান ডি হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 51 নম্বরটাও অঙ্ক হয়েছে। কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করলে নতুন অনুপাত হয় নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত। তো এখানে দেখো প্রথমে 3 আছে, 3 থেকে 5 হলো, আবার দেখো 5 আছে, 5 থেকে 7 হলো। ঠিক আছে, ডিফারেন্স দেখো 2 আছে, 2 মানে 10। এবার সংখ্যা দুটির যোগফল বলতে প্রথমের যে অনুপাত আছে 3:5, সেটার যোগফল হচ্ছে 8। তাহলে 2 যদি 10 হয়, 8-এ কত হবে 4 গুণ, যেহেতু এখানে 2-এর 4 গুণ হচ্ছে 8, তাহলে 10-এর 4 গুণ হবে 40। এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 40। এরপরে দেখা হচ্ছে 53 নাম্বার। 53 নাম্বার অঙ্ক কী হবে, একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটির থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করলে ওই পদ্ধতিতে আরও একবার করা হলে পাত্রটির দুধের পরিমাণ কত থাকবে। তো এটার ক্ষেত্রে দেখো তোমরা কী করবে, এই 20 লিটার আছে, এই 20 লিটার প্রথমে লিখবে, লেখার পরে 20 থেকে 4 মাইনাস করে দেবে, কত হবে 16। তাহলে এবার 20 ইন্টু 16/20, 16/20 যতবার বলবে, এখানে দেখো প্রথমে একবার, তারপর বলছে আর একবার বলছে, তাহলে দুইবার লিখবে, 20 ইন্টু 20, 16/20 ইন্টু 16/20, ক্যালকুলেশন করবে, উত্তর আসবে 12.8। তো এটার উত্তর হয়ে যাবে 12.8, অপশন ডি। এরপরে দেখো 54 নম্বর, অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নাম্বারের সমষ্টি 170 এবং পার্থক্য হচ্ছে 10। ইংরেজি ও অঙ্কের
প্রাপ্ত নাম্বারের অনুপাত কী হবে। তো তোমরা কী করবে, সোজাসুজি একদম এই 170 আর 10 যোগ করবে যেটা আসবে, ইস টু 170 মাইনাস 10 করবে যা আসবে, এই যোগফল আর বিয়োগফলের যে অনুপাতটা সেটাই আসবে। এখানে 170 আর 10 যোগ করলে 180, 170 থেকে 10 বিয়োগ করলে 160, 160 160 আর 180 মানে 180 আর 160। এবার এটাকে ক্যালকুলেশন করলে আসবে 8:9, উত্তর সরি 9:8। এরপর দেখো অন্য সাইড আছে কি বলছে, এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়ে পরবর্তী 70 সেকেন্ডে তারা কত দূর যাবে। তাই এদের রিলেটিভ স্পিড বের করবে। 8 আর 3 5-এর রিলেটিভ স্পিড হবে 3, 3 দিয়ে 70 গুণ করবে হবে 21 মানে 210। এবার 210-এর থেকে 210 হবে, 210-এর থেকে এই যে 180 আছে 180 মাইনাস করে দেবে, কত হবে 210-এর থেকে 180 মাইনাস করলে হচ্ছে 30, তাহলে উত্তর হয়ে যাবে 30, অপশান সি। ঠিক আছে, এটার উত্তর হয়ে যাবে অপশান সি। এরপরে দেখো যে 62 নাম্বার অঙ্কটা আছে। ঠিক আছে, 62 নাম্বার অঙ্কের ক্ষেত্রে কী হবে, 62 নাম্বার বলছে 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 টাকা এবং 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31 ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তো এটার ক্ষেত্রে তোমরা কী করবে, তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে কি প্রথমে এ আর বি এর লাভ্যাংশের অনুপাত বের করতে হবে, মানে কতটা সময় কাজে লাগিয়ে তাদের মূলধন নিয়োগ করা হলো। ঠিক আছে, তো এইভাবে তোমরা অনুপাতটা বের করে দেখবে 68:65 যাদের আছে তাদের ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এবার ওই হিসাবে বি এর মানটা বের করে, বি এর মান আসবে 16,250 মানে অপশন ডি। ঠিক আছে, প্রথমে অনুপাত বের করে আনুপাতিক ভাগাত দিয়ে বের করতে হবে। এরপর দেখো 65 নাম্বার, একটি ট্রেন 45 কিমি পার বেগে গতিশীল, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য কত। তো এটা দেখো রিলেটিভ স্পিড যদি বের করো, 45 আর 5কে যোগ করে দেবে, কত হবে 45 5 যোগ করলে হচ্ছে 50। এবার 50কে যদি আমরা কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আনি, তাহলে কী হবে 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করো। এবার কত সেকেন্ডে দ্বারা অতিক্রম করে, 18 সেকেন্ডে, ইন্টু 18 করো। 18 যদি ইন্টু করো, এই 18 কেটে যাবে, 5×50 কত হবে 250, মানে উত্তর হয়ে যাবে 250, অপশান বিটা। ঠিক আছে, অপশান বি উত্তর হয়ে যাবে। এরপর দেখো 68 নাম্বার সিম্পলিফিকেশান। এটা দেখো কিভাবে করবে, প্রথমে কাজ করবে কি যে পূর্ণ সংখ্যা যেটা আছে যেমন 12, 10, -7, -1, এটা প্রথমে বিয়োগ করবে। বিয়োগ করে দেখো 12 আর 10 হচ্ছে 22, 22 থেকে 7 গেলে হচ্ছে 15, 15 থেকে 1 গেলে 14। তো 14টাকে লিখে রাখলে, এবার তোমরা এখানে যে ভগ্নাংশ সংখ্যা আছে 1/3, 5/6, 2/3, 4/7, এটা লসগু করো। লসগু করে ক্যালকুলেশন করে দেখবে -3/42 আসবে, ওটাকে কাটাকাটি করলে আসবে -1/14। তো এখান থেকে 1 কমিয়ে দিলে কত হচ্ছে 13, আর ওখান থেকে থাকলো 1 মাইনাস 1/13, 14। তো এটা ক্যালকুলেশন করে আসবে 13/14, তাহলে 13×13/14 অপশান যেটা আছে অপশান সিতে। ঠিক আছে, এটার উত্তর হয়ে যাবে অপশান সি, 13×13/14। এরপরে দেখো 70 নাম্বার কি আছে, যদি চক্রবৃদ্ধি সুদের কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা এবং 3 বছরে 6,655 টাকা হয়, তবে সুদের হার কত হবে। তো এটার ক্ষেত্রে কি করতে হবে, তোমরা কি করবে, এটার ক্ষেত্রে তোমাদের কাজ একটাই, সেটা হচ্ছে কি দেখো 1 বছরের সুদ আসল যা আসবে মানে এ আসবে, সেটার মধ্যে 1 বছরের সুদ আসলের যে পার্সেন্টেজ থাকবে সবই থাকবে, 3 বছরটার মধ্যেও থাকবে, আসলও থাকবে। ঠিক আছে, তো আসল কাটবে। এখানে যদি আমরা 3 বছরে যেটা থাকবে সেটা বাই 1 বছরেরটা করি, কী হবে, এখানে কাটাকাটি করলে দেখবে এখানে আসবে 121, এখানে আসবে 121, এখানে আসবে 100, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 11-এর স্কোয়ার আসবে, এটা আসবে 10-এর স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে আমাদের সূত্র আছে p × 1+r/100⁴n, 1 বছরের ক্ষেত্রে 1 পাবো, এখানে 3 পাবো, তো পাওয়ার এখানে 2 থাকবে। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা পাবো 11/10 সমান পাবো 100+r/100। ঠিক আছে, তো এখান থেকে আর্ডার ভ্যালু বের করবে, দেখবে আর্ডার ভ্যালু আসবে 10, মানে এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 10। এরপর দেখো 71 নাম্বার, এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে
4,800 টাকা বেশি রাখেন, ছোটো মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছেন। যাই হোক, তো এখানে দেখো 4,800 টাকা বেশি রাখছে, ওটা পরের কথা। তো বড় মেয়ের বয়স 12 বছর, তাহলে কত বছর পরে নেবে? 12 বছর আছে, বড় মেয়ের বয়স যখন 18 হবে, মানে 6 বছর খাটবে, 6 বছর খাটার পরে এই টাকাটা আসবে। তোমরা কী করবে, পি এর মানটা পি এ রাখবে, আর এর মান এখানে দেওয়া আছে, সময়টা আমি বললাম 6 বছর, ঠিক আছে, 18 থেকে 12 গেলে 6 বছর। আর এখানে সুদ আসল যেটা আছে, মানে আই প্লাস পি যেটা আছে সেটা হচ্ছে 3800। এই 3800 দিয়ে তোমরা এখান থেকে পি এর ভ্যালু বের করে, পি এর ভ্যালু আসবে 20,000, ঠিক আছে, পি এর ভ্যালু আসবে 20,000। এবার 20,000 থেকে 4,800টা বিয়োগ করে দেবে, 4,800 বিয়োগ করবে, হবে 15,200, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর 15,200, সেটা হচ্ছে ছোটো মেয়ের জন্য রাখে। এরপর দেখো 73, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? দেখো এই অঙ্কটা হচ্ছে স্যার সুবির দাসের যে বই আছে অঙ্ক বই, তার শতকরার মধ্যে একদম ছাপানো অঙ্ক, তো ওখান থেকে এই অঙ্কটা দিয়েছে। তো এটা ক্যালকুলেশন কী করবে, প্রথমে কী করবে, 9,261কে লিখবে, তারপর দেখো অপোজিট দিকে যে ভোটে জিতেছে সে পেয়েছে 75%, তো এটাকে গুণ করবে 75/100, সরি 100/75 দিয়ে গুণ হলো। আমি গুণটা লিখে দিচ্ছি, তোমরা গুণ করে নেবে, 9,261 ইন্টু 100/75, ঠিক আছে, 100/75, তারপরে আবার ইন্টু দেবে, তারপর বলছে 2% ভোট বাতিল ছিল, মানে ভোটটা নষ্ট হয়ে গেছে, 2% ভোট বাতিল ছিল, নিচে হবে 98, উপরে হবে এবার কি 100। বললো, তারপর বলছে যে 25% ভোটে বিরত ছিলেন, ঠিক আছে, এই 25% ভোটে যে বিরত ছিলেন তাদের জন্য কি করবে, উপরে লিখবে 100, নিচে ভোট দিয়েছে কত 75%, আবার 75 করলে এবার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে উত্তর, এটার উত্তর হবে, এটার উত্তর হয়ে যাবে 16,800, ঠিক আছে। এরপর দেখো 76 নাম্বার কি বলছে, এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, চতুর্থ দিন 8 টাকা এমনভাবে সঞ্চয় করতে শুরু করে 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে তোমরা কি করবে, এটার ক্ষেত্রে দেখো এখানে যে করেছে তো সে এইভাবে যোগ করছে, এইভাবে যোগ করে করতে পারো, তো তোমরা যোগ করে যারা অ্যান্সার করেছো, যেভাবে করেছো, তো অ্যান্সারটা এটার হয়ে যাবে 4,095, ঠিক আছে, যারা 4,095 করেছো তাদেরটা ঠিক হয়ে গেছে। এবার দেখো 78 নাম্বার, একটি আয়তক্ষেত্রের মাঠের পরিসীমা হচ্ছে 20, ক্ষেত্রফল হচ্ছে 24, মাঠটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? এখানে দেখো, তোমরা দেখো পরিসীমা আছে কত, 20 আছে, অর্ধ পরিসীমা কত হবে, 10 হবে। অর্ধ পরিসীমা বলতে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, এতটুকু মনে রাখবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার 24 যেটা আছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, তোমরা কী করে 24কে লসগু আকারে ভাঙাবে, এমন দুইটা সংখ্যাকে নিয়ে আসবে, যেমন মিডিল টার্মে করছো এমন দুটো সংখ্যাকে নিয়ে আসবে যেই দুটোর গুণফল হচ্ছে 24, আবার যোগফল হচ্ছে 10, ঠিক আছে। তো 24কে দেখো 4 দিয়ে যদি ভাগ করি, 4 6 24, 4 আর 6 যোগ করলে 10 হয়ে যাচ্ছে, তাহলে উত্তর আমার হবে দৈর্ঘ্য একটা 6 আর প্রস্থ হচ্ছে 4, এদের দুজনের পার্থক্য কত, 2, তাহলে উত্তর হয়ে যাবে 2, অপশান ডিতে যেটা আছে, অপশান ডিতে 2 হয়ে যাবে উত্তর। 83 নাম্বার, একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স 10.3, আচ্ছা মোট কত হবে, 103, আমি লিখে রাখলাম, ঠিক আছে, আচ্ছা 103। এবার বলছে 3 জনের গড় বয়স 12, 3 12 36 লিখে রাখলাম, ঠিক আছে। আবার বলছে 9 জনের গড় বয়স হচ্ছে, সরি 5 জনের গড় বয়স হচ্ছে 9, তাহলে 45, 5 নং 45, এবার এটা যোগ করলে কত হচ্ছে 11 81, এবার এটার থেকে 81 বাদ দিয়ে দাও। এবার বলছে তোমাদের বাকি দুজনের গড়, 81 বাদ দিলে কত হচ্ছে 22, 22 হচ্ছে দুজনের মোট, গড় বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, 22কে 2 দিয়ে ভাগ করলে হবে 11, উত্তর হয়ে যাবে 11, অপশন এ। এবার দেখো 85 কি বলছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করে যা 21, 36 আর 66 দ্বারা বিভাজ্য। তো এটার ক্ষেত্রে তোমরা কি করবে, দেখো এটার জন্য বের করা একটা সোজার নিয়ম আছে, 21, তারপর হচ্ছে 36 আর হচ্ছে 66, শুধু এখানে একটু গুণটা বেশি করতে হবে, তাও কেমন করে করবে আমি বলে দিচ্ছি। দেখো 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 7, সরি 3 দিয়ে 7, এটা হবে 12, আর এটা হচ্ছে 3 দিয়ে করলে 22, ঠিক আছে। এরবার আবার কি করবে 2 দিয়ে, আচ্ছা 2 দিয়ে যদি হয় তাহলে এখানে 7 থাকবে, এখানে থাকবে হচ্ছে 6, এখানে থাকলো 11, এখানে দেখো এই একটা 6 আছে, এই একটা 6 আছে,
তাহলে এই 6 বাদে বাকি যেটা জোড়া থাকবে না, ঠিক আছে, যেমন এই 7-এর জোড়া নেই, 11 জোড়া নেই, তোমরা কি করবে এই সমস্ত সংখ্যাগুলোকে গুণ করবে। গুণ করার পরে যেহেতু 7 আর 11 জোড়া নেই, ঠিক আছে, এই 7 আর 11 জোড়া নেই, ঠিক আছে, তো আবার 7 আর 11 দিয়ে গুণ করবে। তার মানে কী করবে, এই 3 গুণ করবে, 2 গুণ করবে, 7 গুণ করবে, 6 গুণ করবে, 11 গুণ করবে, আবার দ্বিতীয়বার এই 7, দ্বিতীয়বার এই 11 আবার গুণ করবে। গুণ করে দেখবে যেটা উত্তর আসবে সেটাই। এখানে উত্তর হয়ে যাবে 2,13,444, মানে অপশান সি। 89 দেখো, একটি ঘড়ির প্রতি ঘন্টা 6 মিনিট পিছিয়ে যায়। সকাল 7টায় সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। বিকেল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে কত সময় দেখাবে? এটা কি করবে দেখো, এই 7টা থেকে 4:20 অবধি কত সময়, সময়ের পার্থক্যটা দেখবে কত। 7 5 12, 12 আর 4 9, 9 ঘন্টা 9 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে, 9 ঘন্টা 20 মিনিট। 9 ঘন্টায় হচ্ছে 6 নং 54 মিনিট স্লো হবে, 6 নং 54, ঠিক আছে, প্লাস 20 মিনিটের জন্য আবার 2 মিনিট, তাহলে টোটালে হচ্ছে 56 মিনিট স্লো হবে, ঠিক আছে, টোটালে 56 মিনিট স্লো হবে। এবার 56 মিনিট 4:20 থেকে 56 বাদ দিলে কত হবে? 3:24, উত্তর হয়ে যাবে 3:24, ঠিক আছে। এবার দেখো 92 নেবে, একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টা ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? তোমরা কি করবে, এই যে 6টি ঘন্টা বাজবে, এটা বাজতে কত 10 সেকেন্ড সময় লাগে, এই 6 থেকে 1 মাইনাস করে দেবে, কত হবে 5, 5 হবে 10, 10 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে, এই 10। এবার বলছে 12টা বাজতে 12টা ঘন্টা, ঠিক আছে, 12টা ঘন্টা থেকে 1 মাইনাস করে দিলে কত 11, তাহলে 5 হচ্ছে 10, 11 কত হবে 5 দুগুণ 10, 11 দুগুণ 22, উত্তর হয়ে যাবে 22, অপশন ডি, ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশন ডি 22 উত্তর। এরপরে দেখো 94, এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করায় 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দিয়েছে, ঠিক আছে। তো এটা দেখো শতকরা, আমি যে চ্যাপ্টারটা অঙ্ক করেইছি সেখানে দেখবে শর্টকাটে একটা সূত্র বলা আছে যে 25% বৃদ্ধি হয় আবার রিটার্ন হতে লাগে হচ্ছে 20%, তো ওই সূত্রতে এটা অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এখানে একটু ঘুরিয়ে দিছে, ঠিক আছে। তো দেখো তোমরা উল্টা দিক থেকে চিন্তা করো, যদি বলে 80, এটার উত্তর অ্যাকচুয়ালি 80 হয়ে যাবে, ঠিক আছে। তো যদি বলে 80 সেমি বিক্রি করলো ওই ক্রয় মূল্যে, তাহলে 80 সেমি 100 টাকায় বিক্রি করলো, তাহলে 100 সেমি বিক্রি করবে 125 টাকায়, তার মানে ঘুরে ফিরে 25% লাভ হবে। তো এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 80, এটা একটু মুখস্থ রাখবে, এটাই ভালো হবে, ঠিক আছে। এরপর দেখো 96 নাম্বার, 96 কি বলছে, 9,195 টাকায় এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রাপ্ত থেকে যথাক্রমে 45, 60 ও 90 টাকা 90 টাকা নিলে বাকি টাকার অনুপাত এটা হয়, ঠিক আছে। তাহলে বি এরটা কত হবে? তো এখানে 45, 60 আর 90 যোগ করবে, যোগ করলে হবে 195, 195 এই 9,195 থেকে বিয়োগ করলে 9,000 হবে। এখান থেকে বি এরটা বের করবে, বি এরটা বলতে এখানে কত 4 3 7, 7 আর 2 9, 9টা ভাগ করলে 1,000, 1,000 আর বি এরটা হচ্ছে 3, মানে 3,000 প্লাস এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বি এর টাকা হচ্ছে 60, তাহলে 3,060 যেটা অপশান আছে সেটাই হচ্ছে উত্তর, অপশান ডি। এরপর দেখো 98 নাম্বার, এটাই লাস্ট, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো ভালো করে, এ বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট, ঠিক আছে, এবং বি ঘাটটি এ সি এর ঠিক মাঝখানে। আচ্ছা, এটা যদি এ বি সি হয়, ঠিক আছে, তাহলে এটা সিটা আর বিটা, আর এদের মধ্যে যে ডিস্টেন্স আছে এটা সেম সেম আছে, ঠিক আছে। এটা বলছে যেহেতু মাঝখানে একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে, মানে এখানে গেল বিতে গিয়ে আবার ফিরে আসলো আসতে সময় লাগে 6 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে। আবার এ থেকে সিতে গেল 8 ঘন্টায়, তাহলে ফিরতে কত সময় লাগবে? এখানে ভালো করে দেখো, এ থেকে বিতে গেল গিয়ে ফিরে আসতে, মানে যাওয়া আসা টোটাল সময় লাগলো হচ্ছে 6 ঘন্টা 20 মিনিট। তাহলে যদি এ থেকে সিতে যায় তাহলে কি হবে, আবার দেখো ডাবল যেহেতু দূরত্ব, তাহলে ডাবল সময় লাগবে, হিসাবের কথা, যাওয়া আসা, এখানে স্রোতের অনুকূল প্রতিকূল অত চিন্তা করতে হবে না। গেল 6 মিনিট 20 সেকেন্ডে হাফটা গেল প্লাস আসলো, তাহলে ফুলটা যেতে কত লাগবে 12 ঘন্টা 40 মিনিট, হিসাবের কথা 12 ঘন্টা 40 মিনিট, তার মধ্যে যাওয়ার সময় যদি 8 হয়, যাওয়ার সময় এখানে বলছে 8, তাহলে আসার সময় কত হবে 12 ঘন্টা 40 মিনিটের থেকে 8 বাদ দিয়ে দাও, যা হবে তাই উত্তর, ঠিক আছে। তাহলে 12 ঘন্টা 40 মিনিট থেকে 8 ঘন্টা বাদ দিলে কত হচ্ছে 4 ঘন্টা 40 মিনিট, তাহলে উত্তর হয়ে যাবে 4 ঘন্টা 40 মিনিট, অপশান যেটা আছে এখানে
বিতে কেপিতে আসা যে অঙ্ক কোশ্চেন ছিল তার অ্যান্সার তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? তো শেষ অবধি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।